আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মিরপুর 10 ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের দুটি স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই সহায়তা চান তিনি। জাপানের রাষ্ট্রদূত বলেন, তারা প্রথমে মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন কিভাবে স্টেশনগুলো পুনরায় চালু করতে সহায়তা করা যাবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক তাণ্ডব ও হতাহতের ঘটনায় সমবেদনা জানান রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্বৃত্তরা জনকল্যাণ, নিরাপত্তা ও সেবার জন্য নির্মিত সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে। আগামী 3 দিনের জন্য নতুন অফিস সূচি ঘোষণা করেছে সরকার। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিকেলে রাজধানী ইস্কাটনে বিআম ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ওই 3 দিন সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে, লেনদেন চলবে বিকেল 3টা পর্যন্ত। 28, 29, 30 এই 3 দিন অফিস টাইমটা থাকবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এটা কি ধাপে ধাপে আপনারা বাড়াচ্ছেন? এটি অবশ্যই পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সে অনুযায়ী আমরা সেটি করছি। আশা করি আগামীতে সবই স্বাভাবিক হয়ে যাবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সব হত্যাকাণ্ডের দায় সরকারের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর দায় নিয়ে ক্ষমতাসীনদের পদত্যাগ দাবি করেছেন তিনি। আজ এক বিবৃতিতে তিনি আরও বলেন, ছাত্রদের গুলি করে পঙ্গু করে তাদের হাসপাতালে দেখতে যাওয়া জনগণের সাথে প্রতারণা, সন্ত্রাস সহিংসতার দায় বিরোধী দলের উপর চাপাতে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গ্রেফতারের পর নির্যাতন করে বিরোধী দলের নেতাকর্মীদের নামে কল্পকাহিনী তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তার। ক্ষমতায় থাকতে সরকার মধ্যযুগীয় পথ বেছে নিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকির মজুমদারকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গেছে, যা বর্বরোচিত ও অমানবিক। এ ঘটনার সংকটকে আরও দীর্ঘায়িত করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা সন্ত্রাস সহিংসতা ও হত্যার দায় এড়ানোর জন্য বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করেছেন। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, সেটি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তির ঐক্য। এর মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করল, জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর। বিএনপি জামায়াতের প্রশিক্ষিত ক্যাডাররা ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের মিশনে সারা দেশ থেকে ঢাকায় এসেছিল বলেও উল্লেখ করেন কাদের। নাশকতায় জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, দেশের পরিস্থিতির নিয়ন্ত্রণে সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে। 2-1 দিনের মধ্যেই চালু হতে পারে মোবাইল ইন্টারনেট। আগামীকাল মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠকে ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রতিমন্ত্রী জানান, 19 জুলাই সহিংসতার সময় ঢাকার বাইরে থেকে 50 থেকে 1 লাখ মোবাইল ফোনের সিম কার্ড ঢাকায় ঢোকে, আর ওই সিমগুলো বিএনপি জামায়াতের কর্মীদের। রোববার সকালে মোবাইল ফোন অপারেটরদের সাথে বৈঠক করে 2-1 দিনের মধ্যেই দেশে 4G ইন্টারনেট সংযোগ দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা
উন্মুক্ত করে দেব। ইন্টারনেট ব্যবহার করে নাশকতাকারীরা গুজব ছড়িয়ে পরিস্থিতি আবারও অস্থিতিশীল করতে চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গুজবের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। গুজব প্রতিহত করতে মূলধারার গণমাধ্যমকে এগিয়ে আসারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর যাত্রাবাড়ি, শনির আখড়া সহ নারায়ণগঞ্জের সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জের দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কারীকে তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে মন্ত্রী জানান। তাদের বিষয়ে আরও পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। স্বার্থান্বেষী মহলের প্ররোচনা থেকে সরে আসতে ছাত্রদের প্রতিও আহ্বান জানান মন্ত্রী। আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে আক্রমণ করতে চাচ্ছে, এগুলি জিজ্ঞাসাবাদ পরে আমরা সিদ্ধান্ত নেব তাকে কিভাবে কি করা যাবে। আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন। কে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে, এমনই সব কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে বিএনপি জামায়াত নৈরাজ্য চালিয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন। অভিযোগ করেন, নরসিংদীর জেল ভেঙে আসামিদের বের করার পেছনে হাত রয়েছে সরকার বিরোধীদের। আদালতে বিচারাধীন বিষয়ে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সহিংস কর্মকাণ্ডে নামানো হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা। তদন্ত করে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে, তবে সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলেও জানান মন্ত্রী। এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে 9 জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে। সমস্ত গর্বের, অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। যারা আজকে এই নৈরাজ্য করেছে, আমাদের সরকার প্রতিজনকে খুঁজে বের করা হবে। বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে বলা হবে বলে এক বিবৃতিতে এমনটা বলেছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে বিক্ষোভকারীদের ওপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। কোটা আন্দোলনের জনসংহতি জানাতে গিয়ে আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেসব প্রবাসী বাংলাদেশি গ্রেফতার ও সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের বিষয়ে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রাতে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় তথ্য প্রতিমন্ত্রী জানান, এ ধরনের সমস্যায় যাতে আর কোনো প্রবাসী না পড়েন সে লক্ষ্যে বাংলাদেশের দূতাবাসগুলো কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বলেও তিনি জানান। এছাড়া প্রবাসীদের সুরক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের যে কোনো ধরনের সমস্যা সমাধানে বর্তমান সরকার আন্তরিক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ সংগঠক জুনেল চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কারবারি পাড়ার একটি বাড়িতে তাকে হত্যা করা হয়। জুনেল চাকমা ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুব ফোরাম থেকে ইউপিডিএফ এর সাথে যুক্ত হন তিনি। দীঘিনালা থানার ওসি নুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা। তবে জনসংহতি সমিতির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
কোটা বিরোধী আন্দোলনে অগ্নিসন্ত্রাস ও হামলাকারীদের বিশেষ আদালতের মাধ্যমে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় মাদারীপুরের বিভিন্ন স্থান পরিদর্শনকালে রাজৈরের টেকেরহাট স্ট্যান্ডে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বাংলাদেশিদের ২৪ ঘন্টার মধ্যে শাস্তি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যে হাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন দেওয়া হয়েছে সেই হাত শুধু ভেঙে গুড়িয়ে দিলেই হবে না, আরও চরম শাস্তি দিতে হবে। এ সময় সংসদ সদস্য শাহজাহান খান উপস্থিত ছিলেন। এর আগে তিনি বাস ডিপো সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন। যারা এই সমস্ত জঙ্গি তারা কোথায় কিভাবে লুকিয়ে আছে সবসময় জানা, অর্থাৎ দৃশ্যমান জঙ্গি যেটা অবশ্যই তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ইনশাল্লাহ নিশ্চিত করবে। রাজধানীর ধানমন্ডিতে জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বোমা সদৃশ বস্তু উদ্ধারের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ন্যাশনাল ক্রাইম ইউনিট। সন্ধ্যায় ধানমন্ডিতে একটি ভবনে অভিযান চালায় সিটিটিসি। সংস্থাটির প্রধান আসাদুজ্জামান দাবি করেন, ধানমন্ডি এলাকায় কোটা সংস্কারের আন্দোলনে যে সহিংস ঘটনা ঘটেছে তার পরিকল্পনা হয়েছে জামায়াতের এই কার্যালয় থেকে। অন্য একটি এলাকা থেকে জামায়াতের ৩ কর্মীকে গ্রেফতারের পর তাদের তথ্যের ভিত্তিতে এই কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সংগঠনটির সাংগঠনিক বই, দেশীয় অস্ত্র ও বোমা সদৃশ বস্তু উদ্ধারের কথা জানায় সিটিটিসি। অভিযানের খবর পেয়ে নেতারা পালিয়ে যান বলে জানান সিটিটিসি প্রধান। ঝালকাঠির সদর উপজেলার ভীমরুলি ভাসমান পেয়ারাহাটে ট্রলারে করে উচ্চস্বরে গান বাজানোর অপরাধে ৩ ডিজে পার্টিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে ভাসমান পেয়ারাহাটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পেয়ারার হাটে উচ্চস্বরে গান বাজিয়ে নিয়ম লঙ্ঘন করার অপরাধে ৩ ডিজে পার্টিকে ১০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এহসান এর নেতৃত্বে পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। শরীয়তপুরে পাটের ভালো দাম থাকলেও হাসি নেই কৃষকের মুখে। পাটের ফলন ভালো না হওয়ায় লোকসানের আশঙ্কা করছে এই অঞ্চলের কৃষকরা। পাট বিক্রি করে চাষাবাদের খরচের টাকাও মিলছে না কৃষকের। কৃষি বিভাগ বলছে, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় রিমাল ও শিলাবৃষ্টির কারণে এবছর পাটের ফলন কিছুটা কম হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। পাট কাটা, আঁশ ছাড়ানো, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের পাট চাষিরা। তারা জানান, বীজ রোপণের পরে সময় মতো বৃষ্টি না হওয়ায় প্রথমে একবার বিপাকে পড়েছেন, পরে ঘূর্ণিঝড় রিমাল, শিলাবৃষ্টি ও পোকার আক্রমণের কারণে ঠিকমতো বেড়ে উঠতে পারেনি পাট গাছ, তাই ফলনও কম হয়েছে। এলাকা যত পাট হয়েছে অত পোকে কাটার জন্য পাটটা গৃহস্থ এরকম একটা সুবিধা করতে পারেনি। পাট যাওয়া তো ভালো হইতো, বৃষ্টি বাদল হইতো, আর পোকে চোখে না খাইতো, পাটটা একটু ভালো হইতো। তাতে লাভবান ছামছিম থাকবে, কেই সমান সমান থাকবে। বাজারে প্রকারভেদে প্রতিমন পাট ২,৮০০ থেকে ৩,২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, এবছর পাটের সরবরাহ কম, তবে প্রকারভেদে দাম বেশি। পাট তো মনে করেন ফলন হয়েছে, গতবার হয়েছে ৯ মণ করে, এবার করতেছে ৫ মণ করে, কেউ কাটতে পারতেছে না। পাট গত বছর থেকে এই বছর পাটের উৎপাদনটা কম হয়েছে, এই কারণে হাটে বাজারে পাট এখনো পুরোপুরি সরবরাহ হয়নি। মাত্র পাটটা উঠতেছে, মোটামুটি পাটের বাজার ভালো। এখন পর্যন্ত ৬০% জমির পাট কর্তন করা হয়েছে। গড় ফলন এখন পর্যন্ত ১.৮৮ মেট্রিক টন। আমাদের আশা আছে যে সম্পূর্ণ কর্তন হলে এটি ২.25 মেট্রিক টন পার হেক্টরে অর্জিত হবে বলে আশা করা যায়। জেলায় এবছর পাটের ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০,৪৫৩ মেট্রিক টন। তবে ফলন খারাপ হওয়ার কারণে কৃষি বিভাগ আশা করছে ৬৪,৮৩২ মেট্রিক টন পাট উৎপাদন হবে। এনটিভি নিউজ ডেস্ক। প্রায় ১ সপ্তাহের স্থবিরতা কাটতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে।
ইন্টারনেট বন্ধের কারণে কাস্টমস শুল্কায়ন করতে না পারা সহ পরিবহন বন্ধ থাকায় আমদানি রফতানি পণ্যের জট সৃষ্টি হয়েছিল বন্দরের জেটিগুলোয়। গত বুধবার ইন্টারনেট চালু হলে সীমিতভাবে কাজ শুরু হয়। এর ফলে কিছু কিছু পণ্য খালাস হতে থাকে। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে কাল থেকে পুরোদমে কাজ শুরু হবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।